তখন প্রথমেই বলতে হয় যে মামলাটা শেষ করে দিয়েছিল কিভাবে, শেষ করে এখানে ষড়যন্ত্র ছিল। ওরা আমাদের যে সাক্ষীটাকে পুলিশ অফিসার যাদের সাক্ষী ডাকা উচিত ছিল পুলিশের কাছে ছিল তোকে মামলাটা, তখন তারা কাউকে জিজ্ঞাসাবাদ করেনি, আমাদের কোনো নোটিশ দেয় নাই, আমাদের ডাক নাই। তারপরে ফেলে দিয়ে ওরা দেখাইছে, ম্যাজিস্ট্রেট আমাকে বলছে যে ওরা বলছে আপনারা ইন্টারেস্টেড না, আইনি প্রত্যেক এটা কোনো মামলার হলো। আর মনোজ কুমার যেভাবে এটা অ্যানাউন্স করছে, এটার যে তার যে রায় যেটা সেটা কোর্টে দিবে, কোর্টের মাধ্যমে আমরা পাবো, তাই তো কথা, এটাই তো হয় নিয়ম। কিন্তু উনি করলো কি হঠাৎ করে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরও প্রশ্ন উত্তর দিতে দিল না। ওইখানেই তো তার বক্তব্য যেটা তখন আসছিল, ওখানেই তো বোঝা যাচ্ছিল যে 2 নম্বরই করতেছে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এবং উনি অজস্র টাকা পেয়েছে এখানে মনোজ কুমার, এটা করেছে। তো আমরা এটা মেনে নিব কিভাবে? আমি তো মেনে নেই নাই, তো ঝুলেও নাই। আমরাও টাইম চেয়েছিলাম, আমরা এই সরকারের পরিবর্তন দিয়েছিলাম, কারণ এই সরকারের আমলে তৎকালীন সময় আমরা শুনেছিলাম যে এই মার্ডারটার সঙ্গে আমাদের রাজ্জাক সাহেব ছিলেন মন্ত্রী, তারপরে আরো অনেকেই রমজান আওয়ামী লীগের অনেকেই জড়িত ছিল, এটা প্রমাণও হয়েছে। ওই যে আমাদের লোটাস কামাল বোধহয় ওনার নাম, তারপর আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে আমি নিজে গিয়েছি এই মামলাটা যখন পিপিএলটি গেল তাদের জানাইতে হয়। তো আমি জানাবার আমি কোনো ওনার হেল্প চাইনি, আমি কিন্তু প্রধানমন্ত্রীকেও রিকোয়েস্ট করিনি, কারণ আমি যেহেতু আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছি আমার ছেলেকে খুন করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে জানতেন, উনি মারার পর প্রথমেই উনি বলছিলেন যে সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব, কিন্তু উনি করলো কোথায়? পরবর্তীতে আমাকে আর ওনার দলে নিয়ে আমাকে ধামাচাপা দিয়ে আমাকে জব্দ করার চেষ্টা করলো, আমাকে গুম করার চেষ্টা করলো, যার কারণে আমি 2018-তে আমি ওখানে শুনে পরবর্তীতে আমি বলতে যাচ্ছি এটা আমি এখানে এসে আমি আশ্রয় নিচ্ছি, আমি এখানে রয়েছি। তো মামলা তুলে নেই, আমরা টাইম নিচ্ছি। এই বর্তমান সরকারের একটা অপ্রত্যাশায় আমরা পুরো দেশবাসী ছিলাম, তোমরা সহ আমরা, তোমাদের ভবিষ্যতের জন্য এই প্রজন্ম বাঁচতে হইলে ওই সরকারের বিদায়ের দরকার ছিল, প্রয়োজন ছিল। অবশ্যই আমি আশাবাদী, এবং এই সরকারের কাছে শুধু আমার বাচ্চার বিচার না, সালমান শাহ হত্যা না, রুনি হত্যার বিচার, তারপরে সোহেল হত্যার বিচার, সবকিছুই হবে। সোহেল হত্যার তো বিচার হয়ে আসামি পালাই আছে, ওকে এনে এখন বিচার করা হোক। ভাই ও তো ইনক্লুডেড এই সালমান শাহ হত্যা। যদি সালমান শাহ হত্যার বিচার হইতো তাহলে কিন্তু সোহেল হত্যা হইতো না, কারণ সোহেল নিজে বলছে, দারোয়ান বলছে, তার সাক্ষাৎকার পত্রিকা আসছিল যে সে বলছে রাত্রে সোহেল ভাই বলছিল মদ খাইয়া যে সালমান শাহরে কেমনে মারছস তোরা, মর্নিং সকালে আমি বললে এটা বলে সে ঘরে গেছে, ঘর থেকে তাকে ডেকে এনে রাস্তায় তাকে ব্রাশ ফায়ার করে মারা হচ্ছে, মানে সাক্ষীটা আলামতটা শেষ করে দিতে। তো একই খুনিত এটা মামলাটা সোহেল হত্যার বিচার হইলে সালমান শাহ হত্যার বিচার হবে না? হইতেই হবে, কেন হবে না? ও তো আত্মহত্যা করে নাই, আত্মহত্যার কোনো আলামতই নাই। আমার এখন রাষ্ট্র নতুন করে এক পর্যায়ে আসছে, অস্থিরতা আসছে, এগুলো সব সেটেল হোক। 28 বছর অপেক্ষা করেছি, সেটেল হোক। আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কথাগুলো তারা যেন দেখেন, এবং উপদেষ্টা মন্ডলীর সবাইকে আমি অভিনন্দন এবং অনেক দোয়া করি ওনাদের জন্য। আল্লাহ যেন ওনাদের হেফাজত করেন, আল্লাহ হায়াতে তাদের দান করেন, যাতে আমাদের রাষ্ট্রের জন্য ভালো কয়েকটা মানুষকে দেওয়া হয়েছে একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য, আর তো কিছু না, কাঠামো দাঁড় করাবে। তো সেই সুযোগটা তো ওনাদের দিতে হবে। এখন যদি আমি চিলান শুরু করি মামলাটাতে, এখন ওনারা কি করতে পারবে? এখন টাইম লাগবে এগুলো মামলা, ইনশাল্লাহ বিচার হবে। এবং বর্তমানে নতুন সরকার আসবে, স্থিতিশীল হোক, আমিও আসবো। আমার এখনো গেলে কিন্তু আমার নিরাপত্তা নাই, কারণ এখন তো ক্রস ফায়ারিং হচ্ছে, কেউ জানছে কেউ জানছে না, এখন তো বিচার নাই। ফোন ফাঁক দিয়ে আমাকে এমনও বলা হয়েছে ফোন করে, 2018-তে আমি সিলেট যাচ্ছিলাম, গাড়িতে উঠেছি, তখন ফোন দিয়েছে একটা ছেলে, তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কি অমুক নাকি? আমি বললাম হ্যাঁ, আমার ফোন করেছো, অমুক কিনা তুমি জানো না? বলো আপনাকে শুরুতেই বলে দিই যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে উত্তর পাবেন না, বরং খারাপ হবে আরো। আমি বললাম এই ধরনের কথা বলে তুমি আমাকে ফোন করেছো, বলে কিছু ইনফরমেশন দিতে। আমি সেটা কি ধরনের ইনফরমেশন? বলো ভারতীয় খুনি দিয়ে আপনাকে ফোন করে নাও। আমি কেন, আমি কি করলাম? বলে আপনি মামলাটা উঠাচ্ছেন না, আপনি অযথা সময় নষ্ট করতেছেন, এগুলো করতেছেন। আমি বললাম তুমি আমাকে জানাচ্ছ কেন? বললো এটা মানবতার কারণে। আমি বললাম মানবতার কারণে আমাকে জানাবার তোমার প্রাণের নাই, তুমি আমাকে এটা জানাই দিলা, তোমার উপর একটা হামলা হইতে পারে। না সেটা হবে না, আপনাকে না বলছি আপনি প্রশ্ন করবেন না, আপনি আমাকে 10 লক্ষ টাকা দিবেন এবং আমার কথা মতো চলবে। না আমি বললাম 10 লক্ষ টাকা আমি কোথায় পাবো? আমি তো টাকা 10 লক্ষ টাকা আমি একখানে কোনোদিন দেখি, আমি টাকা দিব কোথেকে?
এরকম অনেক কথা হওয়ার পরে আমি এটা সিলেট থানায় আমি চিঠি করছিলাম, জি জি, যেটা 2018। তারপরে একটা মেয়েকে আমি বোধহয় অনেক আগে শেষ সাহেবের আমলে, তো ও একটা মেয়ে, তার হাজবেন্ড চাকরি চলে গেছিল, ওরা 5টা বাচ্চা নিয়ে খুব অশান্তি ছিল। তো আমি সেক্রেটারিকে ফোন করে ওকে একটা চাকরি দিয়েছিলাম। ও শেষের দিকে আমাদের শেখ হাসিনার বাড়িতে বোধহয় কাজ করতো, যাই হোক ওখানে সে শুনে আমার বাসায় এসে আমাকে আম্মা ডাকতো, খুব সম্মান করতো। তো বলতেছে, আম্মা আপনাকে কতগুলো কথা বলবো, আপনি কথাগুলো বলবেন না, তাহলে আমার প্রাণ নষ্ট হবে। আমি বললাম, কি খবর? বলে, আপনি দেশ ছেড়ে যান না। আমি সে কেন? বলে, ওখানে প্ল্যান দিচ্ছে আপনার গুম করে ফলাবো, গুম করে আপনি ফোন করে পাঠাবো। আমি সে কেন, আমি কি করলাম? বলে, আপনি সালমান শাহর মা তো আপনি, সেই জন্য। সে পরপর 3 বার আসছে আমার কাছে, এর মধ্যে ওই ফোন আসলো। এগুলির পরে আমি চিন্তা করলাম, আমার মান সম্মান তো আছে না আপনার নিজের, সেই কারণে আমি চলে আসছি। এসে আমি এখানে আশ্রয় নিয়েছি, আমি এখানে আছি। আমার সরকারকে জানাই যাইতে হবে। আমার এরা আওয়ামী লীগের খুব জোর দেখাইতো যে আমি আওয়ামী লীগের মন্ত্রীদের দিয়া নেত্রীর কাছে এসে চলে যাবে। আমি তো পত্রিকায় লিখছি, এগুলো তার ইন্টারভিউ দেখলে আপনারা পাবেন। ইন্টারভিউ করে যদি পর্যালোচনা করে, এখন গণেশ কুমারের সাথে ছিল আপনাদের, এখন আইন উপদেষ্টা ছিল পিবিআই আবু আবদুল্লাহ। সে আমাকে মেনস্থা করছে, সে আমাকে রাস্তাঘাটে মেরে ফেলার করতে চেষ্টা করছে। আবু আবদুল্লাহ কোথায়? সে উপদেষ্টা ছিল, আইন উপদেষ্টা শেখ হাসিনা। তো তাকে আনা উচিত না? আইনমন্ত্রী ও আপনার মোশাররফ হোসেন কাজেও, এরা সব একদল। এদেরকে খোঁজ করা দরকার। তারপরে শফিকুল হক হীরা, সামিরা, আমার ছেলের বউ। একটা ঘরে একটা মানুষ খুন হইলে তার বউ মা, যারা আমরা ঘরে থাকতাম একসঙ্গে, তাদেরকে তো গ্রেফতার করা উচিত ছিল, তাই না? তো করলো না। ওই চাকরকে নিয়ে খাওয়াই দেওয়া বিদায় করে দিল। বউ মা লুসি, এরা তো আমাদের আসামি, ওই তাদেরকে তো একবারও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলো না। তারপরে বদলুল করিম ডিসিটিভি, যে বারবারই দিল, আবার পরে বললো না এটা না ওটা না, তা এদেরকে ধরে আনা উচিত, এদের গ্রেফতার করা উচিত। আমি এখানে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তোমাদের মাধ্যমে, যেন এদের খোঁজ করা হয়, এদেরকে ধরে আনা হয়। আবু আবদুল্লাহ, পিপি আবু আবদুল্লাহ, মনোজ কুমার, তারপরে যে বদলুল করিম, শফিকুল হক হীরা, সামিরার মার তো নামই আসলো না। যে মহিলার টোকিওতে এত কিছু হইলো, তারপরে যে ছেলেটার সাথে সামিরার বিয়ে হলো, মোস্তাক, সেই মোস্তাক এগুলিতে জড়িত ছিল, যার কারণে সামিরের সঙ্গে তারা জোর করে বিয়ে দিল। পরে তো ওকে টিকলো না, 3টা মেয়ে সহ 3টা বাচ্চা সহ ডিভোর্স হয়ে গেল। এটা কি প্রমাণ করে না যে সে করছে? সে ভালো মেয়ে হইলে এগুলো হইতো? আবু আবদুল্লাহ হলো আমাদের রাষ্ট্রের, সে হলো পিপি কোর্টের, রাইট? তো পিপি, আমি যদি একজন বাদী, যে কোনো বাদী যদি মামলা চালাইতে নাও পারে, এটা মামলার নিয়ম হলো রাষ্ট্র তাকে সাহায্য করবে। তো সে তো রাষ্ট্রপক্ষ থেকে, রাষ্ট্র তাকে সাহায্য করবে, টাকা পয়সা দিয়েও করবে, না পারলে তারা সরকারি ভাবে সাহায্য করবে। এইভাবেই ইয়েটা হয়। কিন্তু সে করলো কি, সে আমার এগেইনস্টে দাঁড়াই গেল। কি সে আমার এগেইনস্টে দাঁড়াইলো, এবং সে আমাকে অনেক থ্রেট করছে, অনেকভাবে হেনস্থা করছে। তারপর কোর্টে জজ সাহেবরা পর্যন্ত কথা বলতে দেন নাই, অনেক কি কতগুলো কিছু আমরা কিছু করলাম। তারপরে যে কোর্ট থেকে আমরা পেলাম, এটা তো অনেক কষ্ট করে, ওখানে তো দাঁড়াবার জায়গা দিত না তারা। এটা আবু আবদুল্লাহ পিপি সে কোনোভাবেই পারে না। এটা একটা ইনভেস্টিগেশন করলে বের হয়ে যাবে। সেভাবে আমরা পিপলকে গিয়ে কোর্টে একদম সামনাসামনি সে দাঁড়ায়। আবার শুরু হবে সব ভালো করে, আবার ইয়ে করে। পিবিএস মনোজ কুমার এখন গোল্ড স্মাগলার। মনোজ কুমার যে অনেক টাকা খেয়েছে, বারবার আমাদের কাছে টাকা চাওয়া হয়েছে, আমি টাকা দিব কোত্থেকে? প্লাস আমি টাকা দিব কেন? আমার কাছে চাইবে কেন? অনেকভাবে টাকা চাওয়া হয়েছে। এই যে সিরাজ, আমার আইও ছিল সিরাজ, তারপরে ওই আরো অনেক ছিল। আমরা এখানে সালমান শাহের ভয়েস সহ একটা ছবি, অডিও ক্যাসেট আমি তাদেরকে জমা দিয়েছিলাম। ওটা পিবিআইতে আছে, তারা এখনো আমাকে ফেরত দেয় নাই। ওদের কাছে ওটা তো গায়েব করে দিচ্ছে, এটা কোনো উত্তরই দিল না। এটার উত্তরটা দিল সামিরা একটা ইয়েতে সাক্ষাৎকারে, ওই ইয়ের সাথে কোন একটা সাক্ষাৎকার নিয়েছিল, বলছে এটা নাকি ইমন রেকর্ড করেছিল আমাকে শোনাবার জন্য তোর বদনাম রেকর্ড করেছে। ঘরের মধ্যে চাকরের সাথে সালমানের সাথে তো এই সম্পর্ক, সেটা কি আমাকে শোনাবার জন্য? এটা কি খুব ভালো জিনিস? বোঝানো তো সালমানের ভয়েসের মধ্যে শোনা যাচ্ছে সে তখনই মারা যাচ্ছে। এরকম খালি বলতেছে আমার বউ কি করছে বল, মনোয়ারা চাকরা নিয়ে গেছে, ওরা বলে ধরছে। ওখানে একটা টিভির লোক ছিল, আমি শুনছি পরে পরবর্তীতে অনেকেই ফোনে এক এক সময় এক এক কথা বলছে। একটা লোক ফোন করে বললো ঘরের মধ্যে 46 লাখ টাকা ছিল, একটা খাকি কাপড়ের প্যাকেট, আপনারা পাইছেন? আমরা তো কিছু পাই। তারপরে কার্পেটের নিচে রাখা ছিল, ওখান থেকে 12 লাখ টাকা তারা খুনিদের দিচ্ছে। তারপর দড়ি পাইছি আমরা ঝুলানো, একটা দড়ি দিয়ে নেমে গেছে ওরা।
এগুলো অনেক আলামত আছে। আমার ছেলেকে খুন করা হয়েছে পরিষ্কার ভাবে, তাকে ক্লোরোফর্ম করে বালিশ চাপা দিয়ে মারা হয়েছে, তারপরে গলার মধ্যে একটা দড়ি দিয়ে, ফ্যানের দড়ি দিয়ে, যে পেটটা ভাঙছে বলছে সাবরের দেওয়া পেটটা ভাঙছে ওরা, তারপরে ফোনটা ভাঙছে ওরা, এই ফোনের মধ্যেও তো আলামত ছিল। তো ফোনটা তো জব্দ করতে নিয়ে আমাকে দেওয়াই হয় নাই, ডিজিটাল ফোনটা তো আমি আর পাই নাই। এগুলো কি আলামত না? এই তো আলামত করার কাহিনী। আমার ছেলে আত্মহত্যা করে নাই, 18 কোটি মানুষ জানে আত্মহত্যা করে নাই। একটা না একটা আমলদার মানুষ তো বুঝতে পারতো, বা আমি মা, আমার তো আল্লাহ উঠাই দিত যে তুমি আর আগাইও না, কিন্তু আমি তো ফোর্স পাচ্ছি আগাবার জন্য। জি জি। আজকে 24-30 বছর ধরে একটা মামলা উঠে আছে, এটা কি আল্লাহর হুকুম ছাড়া এমনি হতে পারে? জি। আমি একজন মানুষ, একজন মহিলা, আমার হাজবেন্ডও নাই। আজকে এত বড় শক্তি, আজকে আজিজ মাফিয়া, আজিজ মোহাম্মদ ভাই, আমাদের এই যে মনে করো স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আইনমন্ত্রী আমাকে 2.5-3 ঘন্টা রাস্তায় বসায় রাখতে দিতে বলে আমাকে বলছে আপনি আসেন কথা বলবো। উনি ডেকে নিয়ে আমি গাড়িতে বসা পরে বলে আমি একটু জরুরি মিটিং এ যাচ্ছি, আমি দেখা করতে পারবো না। এখন কি হেনস্থা না? আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমরা বসবো, কথা বলবো, হয়তো বা আইনমন্ত্রী যা তিনি থাকবেন তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করবো। আমাদের এটা জানা বুঝার ব্যাপার আছে, বুঝে আমরা যেখানে যেটা ভালো হবে, বা আপনারা যারা সাংবাদিকরা কাজ করছে, আমাদের ছেলেপেলেরা আছে, দেশের মানুষ আমার মামলার জন্য সবাই একাত্ম। আমি ওপেন টু অল, জিজ্ঞাসাবাদ করে আমি একটা জায়গায় দিব। এটা এখন আমার আর একা নাই, 18 কোটি মানুষের একটা বিষয়। এটার জন্য কয়টা হচ্ছে 41 জন মানুষ মারা গেছে। এটা গিনেস বুক অফ রেকর্ডে দিয়ে গেছিল, এটা শুনলাম। এটাকে পরিবর্তন করার জন্য অনেকে অনেক জিনিস পাঠাইছে, অনেকে করছে। 41 জন মানুষ একটা মানুষের জন্য মারা গেছে কোনোদিন? আমি মা তো করতে পারলাম না, সেই মানুষটা কি খুব সহজ ছিল? আজকে 28 বছর পরে এই যে আজকে দেশব্যাপী মানুষ সবাই আমাকে ফোন দিচ্ছে যে কিছু করেন, আপনি এই করেন, ওই করেন, আপনি আসেন, আপনি এখন অনেক মায়ের অনেক, এই যে আবু সাইদ মারা গেল, মানে বিশ্বাস করো এই ঘটনার পরে ওই সময় আমি কিন্তু খুব অসুস্থ ছিলাম। 3-4 দিন আমাদের ঘরে কেউ খেতে পারে নাই, রান্না হয় নাই, কারণ আমরা তো ভুক্তভোগী। আমরা জানি একটা ছেলে মারা গেলে কি হয়, তো খালি মারা যাচ্ছে। এইসব আগে স্থিতিশীল হোক, আমি দোয়া করি। আল্লাহ যেন আমাদের উপদেষ্টাদের সবাইকে যেন আল্লাহ হায়াত দরাজ করেন। তো এগুলোর আগে সেটেল হোক, একটা সরকার প্রতিষ্ঠিত হোক, তারপরে আমি আমার দাবি দাবা নিয়ে আমি এখন কোর্টে মামলাটা আছে, মামলা মরে যায়নি। আমি এই জন্য উদ্দীপ্ত থাকছি। আমি জানি শেখ হাসিনার আমলে বিচার হবে না। আমার ঘরে আমি কলাবাগান বাসা, আমি একা থাকতাম। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার কাজের বুয়া ছিল, আমার একটা ছোট ভাই ছিল আমার সাথে থাকতো, আত্মীয়-স্বজন মাঝে মাঝে কেউ থাকতো। তো আমি একা মানুষ এখানে। মন্ত্রীর থেকে অনেক অনেক বড় বড় মন্ত্রীর নাম সবার বলছি না, এই যে হাসান মাহমুদ, তারপর সুরজিৎ সেন, তারপর অনেকেই হঠাৎ দেখতাম আমার বাসায় চলে। একদিন আমি জিজ্ঞেস করলাম হাসান মাহমুদকে, তুমি আসো, বারবার আসো কেন, কি হয়েছে? আমি তো ডাকি নাই তোমাদের। বলে না পা, এদিকে যাচ্ছিলাম বা মিটিং আসছিলাম, এখানে চা খেতে আসছি। আমি এটা কি রেস্টুরেন্ট, চা খাওয়ার জায়গা? তুমি কেন আসছো? আমি তো তোমার নেত্রীকে তুমি ফোন করে জিজ্ঞেস করবো। আল্লাহ, আপনি আমি জানতাম উনি জানে, কিন্তু উনি পাঠাই দিয়েছে। এটাই হলো খাতির করার জায়গা। আমার বাসাটাকে তারা মোমেন্ট করতে চাইছিল। ওর সামনে উঠে চলে যাও, আর আসবে না কোনোদিন বলে ইন্টারকম তুলে আমার দারোয়ানকে কিন্তু আমি বলছি যে ওনারা এদের কোনো মানুষ বাইরে থেকে আসলে আমার ঘরে আসতে পারমিশন নেবে না, ছাড়বেও না। আর যত রাত্রেবেলা যদি হয় কেউ, আমার বাবা আসলেও ঢুকতে দিবে না, 9টার পরে সব বন্ধ। আর আমি না বলা পর্যন্ত কাউকে ঢুকতে দেবে না। বলে হাসান মাহমুদ বলছিল, বলে আল্লাহ এটা কি করলেন, আমি হচ্ছে বেরিয়ে যাবো কেমনি? আমি যেভাবে আসছি সেভাবে যাবে, তুমি তো আমার পারমিশন নিয়ে আসো নাই। আমরা তো ওই ধরনের মানুষ না। এরকম কোনো কাজ আমাকে অনেকভাবে অপদস্থ করার চেষ্টা করছে, বুঝতে পেরেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, এই যে আমাদের উপদেষ্টা যিনি অনেক অনেক অভিজ্ঞ মানুষ, তার কোনো লোভ নাই, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আমি দোয়া করি। এবং যারা গেছেন সবাই কম বেশি সবাই অসংখ্য পরিশ্রম করতেছে এরা, ওনাদের জন্য দোয়া করে। আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এইখান থেকে যে আমার মামলাটা যেন ওনার নলেজে রাখেন। উনিও হয়তো একজন ভক্ত, অবশ্যই উনিও ভক্ত। আমি কোনো পক্ষপাতিত্ব চাচ্ছি না, চাইলে আমি শেখ হাসিনার কাছে যাইতাম, বলতাম, কিন্তু আমি জানি উনি রাখতো না। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহর কাছে এখনো বলি, ভবিষ্যতেও বলবো। তোমাদের সবার কাছে বলবো, তোমরা কাজগুলো করো। আমি যদি মরে যাই, তোমরা চালায় নিও, মামলাটা চালায় নিও। আমার আর কিছু বলা নাই। দেশব্যাপী সবার কাছে আমার আবেদন, এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে, এবং আমার কৃতজ্ঞতা সবাই যে এতদিন পরে আমার ছেলেটাকে মনে রেখেছে। এখন পর্যন্ত একটা নায়ক পার করতে পারলো না তারা, যে আমার ছেলের যে প্রভাবটা নষ্ট করতে পারে। ভালো ঘরের ছেলে
এবং তার অভিনয় ছিল না, এটা তোমার একটা খাঁটি মানুষের মতন অভিনয় করতো, কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ সব সহজ মানুষের মতো করতো। এই জন্যই মানুষের মনে রয়ে গেছে ভালো মানুষ। সে যদি আত্মহত্যা করতো তাহলে কিন্তু কারো মনেই থাকতো না, কোনো না কোনো দিকে এটা বের হয়ে যেত, কোনো না কোনো দিকে মানুষের বিরূপ একটা মানসিকতা। এটা একটা আলামত, এটাও তো একটা আলামত। নিজের 2 রাকাত নামাজ পড়ে একবার মনে করে দেখো যে আমাকে বুঝান আমি এটা আত্মহত্যা না হত্যা, দেখো তোমার মনটা নরম হয়ে আসে। আমি মা, আমি কি পরীক্ষা করতেছি না? আমি বারবার, সে তো আমাকে ফোনে এসে বলে যায় সামিরা ডন, এই ডনও তো আসামি, ডনকে ধরা দেখোনি? সামিরা ডন, তার ফারুক নাই, ফারুক মক্কা শরীফে আছে শুনছি, আমি তো জানি না, এরা সব পালাইছে, এরা সবাই জানে। তারপরে যে সিনেমার বাদল খন্দকার, ঝন্টু, তারপরে শাহ আলম কিরণ, তারপরে সোহান তো মারাই গেল, সোহান, তারপরে সুকুমার রঞ্জন এমপি ছিল। এই হইলো ইন্ডিয়ার থেকে সবকিছু ভুলকাটি করাইছে সুকুমার রঞ্জন আর সোহান, 2 জন মিলে। কারণ আনন্দ ফিল্মসের মেইন ঘটনাটা এখান থেকে আসে। আনন্দ ফিল্মসের ছবি করে নাই সালমান শাহ, একটার পরে ওদের 4টা ছবির জন্য ওরা সই করিয়েছিল। তো মৌসুমীকে সোহান বেশি ভালোবাসতো এবং ওই কারণে সালমান শাহকে অনেক সময় হিংসা করতো এবং গুরুত্ব দিত না। যেটা একটা ব্যক্তিত্বে লেগেছে তার, সে করবে না, সে অন্য তার মহাশানের ছবি করবে না। এখনো আমার নামে অনেক বদনাম করছে সোহান, কিন্তু পরবর্তীতে বোঝা গেছে, তার আলামতেই তো বোঝা গেল কি হলো। সে নিজেও তো আত্মহত্যা করলো, তার মেয়ে আত্মহত্যা করলো, তার বউ আত্মহত্যা করলো। এগুলো কি আলামত না? তোমরা যা করছো, যে পথে আগমন সেই পথেই নির্গমন। আল্লাহ মাফ করুক সবাইকে, এটাই বলতেছি। এরা এই সুকুমার রঞ্জন এখন জানিয়া কোথায় আনন্দ ফিল্মস এর এরা এই করাইছে, এবং পরবর্তীতে আতিফ ভাই সালমান শাহকে নিয়ে অভিনয় করাইতে চাইছিল, সে রাজি হয় নাই। ওই যে বউকে নিয়ে দেখো থাপ্পড় মারছিল, সেদিন তো বলছিল মেরে ফেলবো। এবং শাবনুর জানেই সব, শাবনুর জানতো, শাবনুর কিন্তু আমার ছেলেকে জানায় নাই, বলে নাই, আমাকে করতে পারতো, কিন্তু বললে সে মারা যেত, আমি জানি। একটা ছবি করছে ইন্ডিয়া, ওই যে আমাদের নিয়ে করছিল ইমনকে নিয়ে, তোমরা জানো এটা। ওই ছবির মধ্যে আমাকে এরশাদ সাহেবের সাথে খাতির দেখাই, এরশাদ সাহেবকে দিয়ে মারাইছে, এরশাদ সাহেব মারাইছে এইভাবে দেখাইতো, মানে আমাকে অপমান করার জন্য। কিন্তু মানুষ বলে চোর গেলে পরে একটা আলামত রেখে যায়। ওই ফিল্মের মধ্যে একটা অনেকগুলো আলামত আছে যা তাদের নিজেদের অজান্তে বের হয়ে আসছে। এখানে দেখায় ডন জেবুজের লোকটা ফোন করে শাবনুরে বলতেছে কাম হয়ে গেছে, তখন শাবনুর বলতেছে এটা কি করছো তোরা, এত তাড়াতাড়ি এটা করে ফেলেছো, এটা তো এরকম এরকম। তখন বলতেছে তুই তো আমার আগে বলস নাই, এখন তো হয়ে গেছে। এই জায়গাটা আমাকে খুবই কাট করছে, মানে এটাই তো আলামত, এটাই তো আলামত। এইভাবেই বার হয়ে আসছে। আজকে 28 বছর ধরে টেনে আসছে বলেই অনেক কিছু বার হয়েছে, আরো বার হবে, আরো বার হবে। এখন তো আলামত দিয়ে করতে হবে। এখন তো আসলে কি জানো, আমরা যে রাজনীতির খুন বা বাইরে মারামারির খুনের মধ্যে আলামত থাকে, ঘরের মধ্যে খুন হইলে আলামত থাকে না, কিন্তু আলামত বার করতে হয়। এটা রুনির একটা ইয়ে হয়েছে, এটা থেকে আলামত তো বের করতে হবে, বুদ্ধি দিয়ে বের করতে হবে। কেউ করে কি বলে নাকি জানো মারছি, একটু অর্ধেক ধরে চাপটাইলে সব হারিয়ে বলে সেদিন ওখানে ছিল, তখন তো এখানে ইমনের বাড়িতে ছিল। নাটক ওই সিনেমাতেই বলছে যে সে আমি এখানে ছিলাম, আমি গেছি, এই করছি ওই করছি, ও নিজেই তো বলতেছে।